হ্যালো সবাই কেমন আছেন? সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আজ ১৬ই ডিসেম্বর। তবে একটা কথা বলে নেই সেটা হলো এই ভিডিওটা কিন্তু কোনোভাবেই আ এরকমের কোনো কিছু নয় যে আপনারা এই তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন বা সবাইকে বলা হচ্ছে ভাই প্লিজ সাবস্ক্রাইব করেন, কিছু না। শুধু একটা জিনিস শেয়ার করি যে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আসলে বাংলাদেশের আ ভিক্টরি ডে বা বিজয় দিবস উদযাপন করা হয়েছে বা বিজয় চূড়ান্তভাবে স্বাক্ষরিত যে বিজয় সেটা অর্জিত হয়েছে। অনেক ত্যাগ এবং অনেক রক্তের বিনিময়ে। তবে একটা বিষয় আপনারা যদি ইতিহাস পড়ে থাকেন, যারা জানেন তো তারা তো অবশ্যই জানেন, বাট যারা জানেন না তাদের জন্য হয়তো এটা কিছুটা হলেও জানার জন্য বা ইনফরমেটিভ হবে। দুটো ডে কে কানেক্ট করার জন্য। কিভাবে সেটা বলি। ১৬ই ডিসেম্বরে যখন পুরো বাংলাদেশ ব্যাপী, পুরো ঢাকা ব্যাপী বিজয় উৎসব, বিজয় মিছিল, বিজয় আনন্দ চলছিল, মানুষ ঘর থেকে বের হয়ে আসছিল, সবাই রাস্তায় নেমে আনন্দ উল্লাস করছিল পড়ালেখা অনুযায়ী। তো এই আনন্দ উল্লাস করার এক মুহূর্তে শেষের দিকে অর্থাৎ দিনের শেষে বা ১৭ই ডিসেম্বর বলা হয় শুরুর দিকে হুট করে মিরপুর রায়ের বাজারে কিছু মানুষ একটা নির্জন এলাকা আবিষ্কার করে যেখানে ভাঙ্গা ইট পাথর টুকরো এরকমের পড়ে আছে, কিন্তু দুঃখজনক বিষয় আবিষ্কার করার যে বিষয়টা সেটা হলো সেখানে গিয়ে দেখলো যে অনেক মানুষকে সেখানে হত্যা করে রেখে ফেলা হয়েছে এবং সেই লাশগুলো দেখে মনে হচ্ছে যে খুব বেশি দিন আগের না, হয়তো ২ দিন বা ৩ দিন আগের এরকমের। তবে আপনারা বিবিসির রিপোর্টও পড়তে পারেন। মানে এটা নিরপেক্ষ রিপোর্ট, অর্থাৎ দেশীয় কোনো কিছু পড়লে আপনার কাছে মনে হবে হয়তো বায়াস হয়ে লেখা। ওই সময়ের সেই রিপোর্টগুলো পড়তে পারেন যে মিরপুর বধ্যভূমিতে আসলে বাঙালি মানুষদেরকে কি রকমের বীভৎস রকমের অবস্থায় পাওয়া গিয়েছিল। মানে পুরো বিজয়ের আনন্দ মলিন হয়ে গিয়েছিল এক কথায়। ইত্তেফাক ওই সময় এটা নিয়ে সম্ভবত ১৯শে ডিসেম্বর অথবা ২০শে ডিসেম্বর নিউজ প্রকাশ করে। তো এভাবে বলা হয়েছিল যে আপনার ২য় বিশ্বযুদ্ধে হিটলারের গ্যাস চেম্বারে যেভাবে মানুষ হত্যা করা হয়েছে, এছাড়াও যত নৃশংস হত্যা করা হয়েছে, যতটুকু মনে হয়েছে যে সবচেয়ে ভয়ংকরতম নৃশংস হত্যা করা হয়েছে সেই একদম শেষের দিকে মিরপুর বধ্যভূমিতে যাদেরকে পাওয়া গেছে তাদেরকে। তবে তারপরে এটা জানা গিয়েছে যে এই হত্যাকাণ্ডটি মূলত ঘটিত ঘটানো হয়েছে ১৪ই ডিসেম্বরের দিকে, ১৪ই ডিসেম্বর রাতে। এই হত্যাকাণ্ডটা ঘটানোর পরিকল্পনায় ওই সময়ে বাংলাদেশের যুদ্ধে নিযুক্ত যে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান তিনি ছিলেন এবং বাংলাদেশেরই স্থানীয় একটি রাজনৈতিক দল যাদের নাম আমি এখন বলতে চাচ্ছি না, আল বদর। তো তাদের সহযোগিতায় মূলত এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডটি ঘটানো হয়। সেই সময় যার একটা জিনিস হলো, যখনই একটা জাতি বা একটা এলাকায় ধরুন একটা সমাজের আপনি মূর্খ করে দিতে চান বা তারা সিদ্ধান্ত নিতে পারবে না এরকম অবস্থায় দিতে চান, তখন হয় কি? সেখানের যে জ্ঞানী মানুষ বা জ্ঞানী যারা আছে তাদেরকে ধরে মেরে ফেলা। আরো সহজ বিষয় হলো যে যদি এমন হয় যে আপনার ঘরের সবচেয়ে বুদ্ধিমান যে মানুষটা যিনি আপনাকে সকল সহযোগিতায় সকল সিদ্ধান্ত দিচ্ছে, সকল বিপদে আপদে আপনাকে বুদ্ধি দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, বাঁচাচ্ছে, তাকে যদি মেরে ফেলা হয় তাহলে পরিবারের যেরকম অবস্থা হয় ঠিক একই পরিকল্পনা করেছিল পাকিস্তান সর্বশেষ মুহূর্তে যখন জেনে গিয়েছিল যে পরাজয় নিশ্চিত। সেই সময় তাদেরকে ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে সেইখানে সর্বোচ্চ বুদ্ধিজীবী যারা ছিলেন, আমি কয়েকজনের নাম আপনারা অবশ্যই জানেন। মনির চৌধুরী রয়েছে, শহীদুল্লাহ কায়সার রয়েছে, এরকমের আরো অনেকে রয়েছে, চিকিৎসক রয়েছে, ধীরেন্দ্রনাথ দত্ত রয়েছে, এরকমের অনেকজন রয়েছে যারা, কারণ বুদ্ধিজীবী আসলে কাদের বলা হয় সমাজের সুশীল, কাদেরকে বলা হয় আপনি যদি কোনো একটা সিদ্ধান্ত বা কারো কোনো জানতে চান সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছেন বা এই লেভেলের সর্বোচ্চ লেভেলে যারা আছেন তারাই তো বুদ্ধিজীবী। দেখুন এই মনির চৌধুরী তিনি কিন্তু ওই সময়ে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছেন এবং তিনি যখন মারা যায় তার বয়স ছিল মাত্র ৪৬ বছর উইকিপিডিয়া তথ্য অনুযায়ী। এবং মানে এই মানুষদেরকে এমনভাবে হত্যা করেছে, অর্থাৎ বেয়োনেট, যারা বেয়োনেটের নাম শুনেছে হয়তো বন্দুকের সামনে চাকুর মতো করে, লম্বা চাকুর মতো করে রাখে, এটাকে বেয়োনেট বলে। বেয়োনেট দিয়ে খুঁচিয়ে মারা হয়েছে এবং এটা স্পষ্টভাবে ওই সময় প্রমাণ ছিল এবং অনেকের মাথায় গুলি করে মারা হয়েছে এবং কোনো পত্রিকাতে বিবিসিতে এভাবে লেখা আছে যে গুলি বলা হয় যে অত্যাচার দেখে মনে হচ্ছিল যে গুলি হয়তো পরে করা হয়েছে, তার আগে তাদেরকে অত্যাচার করা হয়েছে এবং প্রতিটা লাশের হাত পিছনে বাঁধা ছিল এবং অনেকগুলো লাশের এতটা দুঃখজনক, অনেকগুলো লাশের চোখ
সম্পূর্ণ উপড়ানো ছিল, মানে চোখ উপড়িয়ে ফেলেছে। এরকমের ভয়ংকর বীভৎসভাবে বাঙালির মানে বাংলাদেশীদের সর্বোচ্চ লেভেলের যে জ্ঞানী মানুষজন ছিলেন, তাদেরকে হত্যা করা হয়েছে। শেষ পেরেক যেটাকে বলে। তবে অত্যন্ত দুঃখজনক বিষয় হলো এটা যে সেটা কিন্তু ১৪ই ডিসেম্বরে ঘটানো ঘটনা। আমরা বাংলাদেশীরা আমরা জানতে পারি মূলত বিজয় উল্লাস করার শেষের দিকে অর্থাৎ ১৭ই ডিসেম্বর, ১৯ ডিসেম্বর। ১ম দিকে যারা এটা পেয়েছিল তারা হয়তো এটা ভাবেনি যে এত মানুষকে হত্যা করা হয়েছিল ওই একই জায়গাতে। এবং পরবর্তীতে বলা হয় যে প্রায় ১০০ জন মানুষকে সেখানে হত্যা করে রাখা হয়েছিল এবং সবাই ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক। এনারা ছিল। মানে এই ধরনের উচ্চপদস্থ বা যারা সর্বোচ্চ জ্ঞানী, সুশীল যাদেরকে বলা হয়, এরকমের মানুষজন যারা সমাজের যেকোনো সিদ্ধান্ত নিতে পারে এবং আমার, আপনার বা অন্যান্য ১০ জন মানুষ থেকে যারা জ্ঞানের অধিকারে বিশিষ্টভাবে সম্মানিত, এ ধরনের মানুষদেরকে তারা বাংলাদেশী ছিল এবং তাদের অপরাধী ছিল এটা এবং তাদেরকে ঘর থেকে ধরে নিয়ে এসে হত্যা করা হয়েছে। আসলে এই ঋণ বা এই প্রতিশোধ বাঙালি কোনোভাবে নেয়নি আর এটা নেওয়া সম্ভবও নয়। তবে ১৬ই ডিসেম্বর আসলে ১৬ই ডিসেম্বরের ইতিহাস পড়লে বিজয়ের সাথে এই অধ্যায়টা আপনি সব জায়গাতে পাবেন। যদি অনুধাবন করতে পারেন তাহলে হয়তো বুঝবেন যে কতটা মর্মান্তিক, কতটা দুঃখজনক, কতটা ভয়ংকরভাবে সর্বশেষ পেরেকটা বাঙালিদের বুকে মারা হয়েছিল। এবং ঐদিন আসলে বাঙালিদের ভিতরে যারা সরকারি চাকরিজীবীতে ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তাদেরও অনেককে সেনানিবাসে রাখা হয়েছিল। কিন্তু তারা বুদ্ধি করে আর ঐদিন যায়নি। কারণ উ এই ১৪ই ডিসেম্বরের সেই সময়ের ভিতরে অনেক এলাকা অলরেডি স্বাধীন হয়ে গিয়েছে। এইজন্য আসলে অনেকেই যায়নি বুদ্ধি করে। না যাওয়ার কারণে তারা প্রাণে বেঁচে গিয়েছিল। এটা বিবিসির রিপোর্ট, আপনারা বিবিসিতে পড়তে পারেন। আমি নিরপেক্ষ জায়গার উদাহরণ দিলাম যাতে করে আ এবং এটা ইতিহাসের চরম সাক্ষী সবাই বলতে পারেন। এখন কে ছিল ওই সময়, কারা ছিল না, কারা সহযোগিতা করেছে সেটা ভিন্ন আলাপ। তবে বিজয়ের আনন্দে আসলে আমরা আনন্দ করার সাথে আসলে দেশকে একটু হলেও ভালোবাসি। আমরা যদি প্রতিটা মানুষ দেশকে সর্বোচ্চ পরিমাণে না, সরি, অন্তত একটু হলেও আমরা দেশকে ভালোবাসতে পারি তাহলেও আসলে আমাদের দেশটা নিজের জায়গা থেকে অনেক সুন্দর এবং খুব দারুণ হয়। একে অন্যকে ভালোবাসা এবং কোনো অসৎ কাজ না করে শুধু দেশকে ভালোবাসা। কারণ যারা দেশের জন্য জীবন দিয়েছে, আপনি যদি যারা বীরশ্রেষ্ঠ যারা ছিলেন তাদের জীবনী পড়লে দেখবেন সম্পূর্ণ সম্পূর্ণরূপে দেশের জন্য জীবন বিলিয়ে দেওয়া। মতিউর রহমান যিনি পাকিস্তান আর্মি থেকে মানে ফাইটার জেট TT-33 ছিনিয়ে নিয়ে এসে বাংলাদেশে এসে যুদ্ধ করতে চেয়েছেন। আপনি শুধু একবার ভাবুন যে তিনি পুরো পরিবার নিয়ে সেখানে সুখে শান্তিতে ফার্স্ট ক্লাস লাইফ লিড করছে। ঠিক কি প্রয়োজনে সে এরকমের প্রশিক্ষণ বিমান ছিনতাই করে দেশের জন্য এসে দেশের যুদ্ধ করবে? এত বড় সাহস, এত বড় হৃদয় আসলে দেশের জন্য কি হলে হয়? এটা অন্তত আমার মতো কেউ কোনোদিন বুঝবে না। তো আমাদের ত্যাগ, আমাদের ভালোবাসা হয়তো অত বড় নয়। কিন্তু অন্তত ছোট্ট জায়গা থেকে হলেও আমরা দেশকে ভালোবাসি। অর্থাৎ আপনার পাশের মানুষকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন। দেশের জন্য নিজের জায়গা থেকে যতটুকু করা সম্ভব ততটুকুই করুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন।